আমি এখন একটি যে বাচ্চা রোগীটা আপনারা দেখছেন, এই বাচ্চা রোগীটা আমরা এনিমিয়া নিয়ে অনেকবার আমি আলোচনা করেছি আর কি, কিন্তু এইটা আমার কাছে একটু ভিন্ন আঙ্গিকের এনিমিয়া মনে হয়েছে। এনিমিয়া বলতে আমি যেটা বলেছি তো রক্ত স্বল্পতা আছে। আমরা প্রায় ক্ষেত্রে আমরা যে এই যে রক্ত স্বল্পতা, আমরা হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে। দেখা যায় যে কখনো একটা বাচ্চার খাওয়া দাওয়া কম হচ্ছে, তার কারণে হচ্ছে, কখনো রক্ততার তৈরি কম হচ্ছে, সেটার কারণে হচ্ছে। কিন্তু মোদ্দা কথা যেটা আর কি, যে এনিমিয়া হতে গেলে এই যে রক্ত তৈরি না হওয়া, এই গ্রুপের বাইরে একটা ঘটনা আর কি, যে এই মেয়েটার শরীরে ঘটে, এটা কিছুটা জন্মগতও বটে আর কি। তো জন্মগত তো আমরা থ্যালাসেমিয়াও জানি আর কি যে জন্মগত, কিন্তু ওইটা যে একটা আরবিসির, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে আরবিসির মধ্যে 3 ধরনের প্রোডাক্ট থাকে। আপনি সহজ করে বোঝেন যে একটা আরবিসির মধ্যে একটা হেমোগ্লোবিনের ত্রুটি থাকতে পারে আর কি। তো সেই হেমোগ্লোবিনের ত্রুটি যখন থাকে তখন তাদেরকে আমরা বলি যে এরা বোধহয় থ্যালাসেমিয়াতে ভুগতেছে। কিন্তু আরবিসির যখন একটা দেখা যাচ্ছে যে আরবিসির মধ্যে একটা মেমব্রেন, একটা আরবিসি একটা গোলাকার একটা বা বাইকনকেভ বলে আর কি, আপনি বাইকনকেভ ভুলে যান, একটা লোহিত রক্তকণিকা আর কি। সেই লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার জন্য প্রথমটা বললাম যে এটা হেমোগ্লোবিনের ডিসঅর্ডার থেকে হেমোগ্লোবিনের সমস্যা হতে পারে, অথবা দেখা যায় যে এই যে গোলাকার যেটা দেখি আমরা, যেটা মাইক্রোস্কোপে দেখি, যেটা অরিজিনালি বাইকনকেভ, সেটার ওই যে মেমব্রেন, ওর গায়ে একটা পর্দা থাকে, সেই হালকা পর্দা অনেক সময় এখানে কোনো ডিফেক্ট থাকতে পারে আর কি। এই যে ডিফেক্ট থাকলে তখন এক ধরনের এনিমিয়া হয়। আজকের এই যে বাচ্চাটা যেখানে এখানে আমার সামনে আসছে আর কি, তার পরীক্ষা নিরীক্ষা করার পরে এরকমই আমরা ডায়াগনোসিস করেছি যে সে স্পোরোসাইটোসিস বা স্পোরোসাইটিক এনিমিয়া আর কি। এটা একটা জন্মগত একটা রোগ, পারিবারিকভাবে এটা আসে, কিন্তু এইটা ধরার জন্য খুব স্পেশাল অন্যান্য এনিমিয়ার মতো এনিমিয়া যদি ধরার জন্য আমরা মনে করি যে একটা মানুষকে রক্ত স্বল্পতা হয়েছে, তাহলে বিশেষ করে এই যে কম্পোনেন্ট আমি বলছি যে রক্ত ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের ভাষায় আমরা হেমোলাইটিক এনিমিয়া, এর 3টা কম্পোনেন্ট সবসময় থাকা লাগে আর কি। তো 3টা কম্পোনেন্টের একটা হচ্ছে মনে করেন যে ওর রক্ত স্বল্পতা থাকবে, আর একটা তার হচ্ছে জন্ডিস থাকবে, আর একটা তার হচ্ছে স্প্লিনোমেগালি থাকবে আর কি। তো সেই স্প্লিনোমেগালি এই মেয়েটার হচ্ছে এখানে আমরা হেমোগ্লোবিন ডিসঅর্ডার থাকলে ইলেকট্রোফোরেসিস করে আমরা এখন আমাকে এটা আউট করতে হবে যে এটা মেয়েটা কোন ধরনের রোগে ছিল। এর একটা তথ্য কিন্তু দিয়েছে যে তার পারসিস্টেন্টলি তার জন্ডিস থাকে, সবসময় তার জন্ডিসটা থাকে আর কি। তো এরকম সবসময় যখন জন্ডিস থাকে তখন সে অনেকদিন কিন্তু যে কোনো হেপাটোলজিস্টের কাছে গেছে। তো হেপাটোলজিস্টের কাছে যাওয়ার ফলে দেখা গেছে তার ওইদিকে কোনো সমস্যা নাই আর কি। তার সমস্যা কোনো কিছু না পাওয়ার ফলে আমাদের কাছে হেমাটোলজিস্টের কাছে আসে। তো আমরা স্বাভাবিকভাবে প্রথম টেস্ট কিন্তু আমরা যখন একটা রক্ত স্বল্পতায় ভোগে তখন মানুষকে আমরা আয়রন প্রোফাইলটা করতে দেই, আর সাথে সাথে আমরা হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেয়। দেখা যাচ্ছে যে এই দুটা টেস্টও তার নর্মাল আর কি, এই দুটো টেস্টও তার নর্মাল। এখন তো সে এখন থার্ড আর একটা তখন আর একটা জিনিস থাকে যে আমি পিবিএফটা দেখার ফলে যখন আসার ফলে আমি একটা সিবিসি করেছি, আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, সেই সিবিসি আমি নিজেই এখানে বসে দেখছি, দেখা গেল যে ওর স্প্রোসাইটস আছে। সেই স্প্রোসাইটসের কারণে আমার তখন মাথায় আমার স্ট্রাইক করলো যে এর অন্য কোনো সমস্যা না, এটা বোধহয় হয়তো মেমব্রেন ডিফেক্ট আছে। তখন ওর পারিবারিক ইতিহাস নেওয়ার ফলে সে বলল যে আমার ভাইয়েরও এরকম জন্ডিস থাকে এবং তার লাস্ট পিত্তথলিতেও তার এরকম পাথর হয়েছিল। তো অনেকদিন জন্ডিস যদি কোনো স্ট্যাগনেশন জন্ডিস থাকে, বিলিরুবিন থাকে, তো তখন দেখা যায় যে সে বিলিরুবিন এক জায়গায় অনেকদিন থাকতে সেখানে একটা পিগমেন্টেস্টোন, বিলিরুবিন একটা রঞ্জক পদার্থ বা রঙিন পদার্থ, সেই তার কারণে পিগমেন্টেস্টোন হয়ে যায়। তো এর ক্ষেত্রেও ঠিক এই সবগুলো কম্পোনেন্ট তার ক্ষেত্রে ছিল আর কি, যে তাকে আল্ট্রাসাউন্ড করতে দেওয়া হয়েছিল, সেখানেও দেখি যে তার একটা স্টোন হয়েছে। তাহলে ওই কম্পোনেন্টগুলো যে তার পারিবারিক একটা বংশগতিতে এই রোগ আছে, কি রোগ, যেটা একটা আরবিসি ভেঙে যেতে গেলে তার 2 জায়গায় তার সমস্যা থাকতে হবে। একটিতে হচ্ছে তার হেমোগ্লোবিনের সমস্যা থাকতে হবে, একটিতে তার আরবিসি তৈরি হয় যে মেমব্রেন, সেই মেমব্রেন থাকতে হবে। তাহলে ওর হচ্ছে আমাদের দেশে খুব কমনলি আমরা যেটা দেখি যে হেমোগ্লোবিনের ত্রুটি, যেটা আমরা মানে পেপার পত্রিকার মাধ্যমে জেনেছি যে ওটাকে বলে থ্যালাসেমিয়া। আর এটা কিন্তু ওই গ্রুপে পড়লো না, তাহলে এটা হচ্ছে স্প্রোসাইটিক, ওর মেমব্রেনে ডিফেক্ট আছে। সেই মেমব্রেন ডিফেক্টের যে কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট বলতে আমি বলছি যে রোগীর যে লক্ষণ, সেই লক্ষণের সবগুলো আছে। আবার পারিবারিক ইতিহাসও তার পজিটিভ আছে, সব মিলে আবার আমরা মাইক্রোস্কোপে দিয়ে আমরা স্প্রোসাইট পাইলাম। তো সব মিলে আমরা তাকে স্প্রোসাইটিক এনিমিয়া হিসেবেই তাকে ডায়াগনোসিস করলাম, যেহেতু তার পার্মানেন্টলি সব
সবসময় জন্ডিস থাকতেছে। তো আমার মনে হয় যে কিছুটা হলেও তার ভোগান্তিটা একটু কমলে এই কারণে, কারণ ডায়াগনোসিস না হলে আমাদের দেশে মনে সব কিছু রোগীরা ডাক্তার চেঞ্জ করতে দেয়, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে থাকে, তোর কি হয়েছে, চোখ হলো, তোর কিছু ভালো করতে পারে না, তো তাহলে অন্য জায়গায় যায় এইসব। তো অনেকদিন ঘোরার ফলে যে তার ভোগান্তি ছিল সেই ভোগান্তি থেকে হয়তো আমি মনে করি যে এখন আজকে যে রোগের ডায়াগনোসিস দিলাম স্পোরোসাইটিক অ্যানিমিয়া, তো তাতে তারও যেমন উপকার হবে, আমি মনে করি যে আরও এরকম 10 জন মানুষ যখন দেখবে যে আমার তো সবসময় চোখে এরকম হলুদ থাকে আর কি, তাহলে আমার কি কোনো সমস্যা হলো। তো আপনি মনে করেন যে এরকম যদি পার্মানেন্ট, যদি একদম কনস্ট্যান্ট, পার্মানেন্ট বলতে কনস্ট্যান্ট যদি এরকম যদি জন্ডিস থাকে, ফ্যামিলিতে যদি এরকম থাকে, তো তখন আমার মনে হয় যে আপনার লোকালাইজ ডাক্তার অথবা যে কোনো হেমাটোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। এবং আমি একটা আশ্বস্ত করতে চাই আর কি, এই যে মানুষের রোগ সেটাই আমি মনে করি যে রোগের চিকিৎসা নাই। আবার এটাই মানে রোগকে যদি আপনি দুই ভাগে যদি ভাগ করে ফেলেন, অনিরাময় রোগ আর নিরাময় রোগ, তো আমি এগুলো আসলে অ্যাকচুয়ালি মানে জন্মগত রোগ, সেটা অনিরাময় গ্রুপে হলেও সেটা মানুষকে মেরে ফেলা রোগ না, এবং কোনোদিন এগুলো মানুষ মারবে যেমন ন্যাচুরাল ওয়েতে আর কি, একটা মানুষ ছোট থেকে বড় হবে, বড় থেকে বুড়ো হবে, তো এগুলো ঠিক ওই রকমই আর কি। তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এরকম জন্ডিস থাকলে আপনি রোগটা ডায়াগনোসিস করে ফেলেন। ওষুধও অনেক বড় ধরনের ওষুধ না যে আমার এই ওষুধের দাম অনেক নেবে, তাও না, হয়তো 8 আনা 1 টাকার ওষুধ আর কি। এগুলো সত্যিকার অর্থে যদি স্পোরোসাইটিক অ্যানিমিয়া হয় তো বড় ধরনের করে শুধুমাত্র ডায়াগনোসিস করতে হবে এবং ডাক্তারের ফলো আপ থাকতে হবে। কেন ফলো আপ থাকতে হবে? ওই যে বললাম যে একটা থেকে আরেকটা তৈরি হয়, যেমন ওরা হচ্ছে অনেক সময় যে হেমোলাইসিস হচ্ছে, হেমোলাইসিস হওয়ার কারণে দেখা যাবে যে ফেরিটিনটা বেড়ে যাবে, রক্তের একটা আয়রনের একটা কম্পোনেন্ট, এই ফেরিটিন করে কি বিভিন্ন শরীরে অঙ্গে জমা হয় আর কি, অঙ্গে জমা হয়ে সেই সব অর্গানগুলো ফেল করতে পারে আর কি। তো সেই কারণে আর কি যে আমার দরকার আছে ডায়াগনোসিসটা আমার কি ছিল আর কি, সেই ডায়াগনোসিস হয়ে গেল। তার চিকিৎসা সম্বন্ধে বললাম, চিকিৎসা খুব ব্যয়বহুল চিকিৎসা না, শুধু আপনাদের যদি এরকম যদি কনস্ট্যান্ট যদি করে জন্ডিস থাকে, তো আপনি বোনাফাইডলি আপনি যদি আশেপাশে কোথাও যদি হেমাটোলজিস্ট থাকে তাদের শরণাপন্ন হবেন, এবং আমি আশা করি এতে আপনারা ভালো থাকবেন। তো আমি আজকের মতো এখানে এই যে বাচ্চাটা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, আমি এখন আপনাদের সাথে থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, দেখা হবে অন্য আরেকটি এরকম ইন্টারেস্টিং কেস নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।